জয় হিন্দ। অগ্নিবীণা ইনস্টিটিউশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আহ, এই চ্যানেলে তোমাদের বিশ্বভারতীর বা সিইউটি এক্সামের জন্য জিএটি পোর্শন থেকে মানে জিএটি পেপারের জিকে পোর্শনটা আলোচনা করব। আজকে কিন্তু তোমাদের 5 নম্বর ক্লাস। তোমাদের ক্লাস শুরু করার আগে একটা তথ্য দিয়ে রাখি, সেটাই হচ্ছে তোমরা আমাদের ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে বিভিন্ন, যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে, তো আমাদের ফেসবুকের লিংক থাকবে। তো তোমরা চাইলে আমাদের সাথে কানেক্ট হতে পারো আরো বিস্তারিত তথ্যের জানার জন্য। চলো তাহলে সময় নষ্ট না করে আমরা প্রথম কোশ্চেন্সটা কি আছে দেখে নিই। এই সেটের যে দ্য ফার্স্ট ইন্ডিজিনিয়াস ভ্যাকসিন অফ কোভিড-19 ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া ওয়াজ, মানে ভারতবর্ষে প্রথম যে কোভিডের ভ্যাকসিন ডেভেলপ করা হয়েছিল ভারতবর্ষে, সেটা কোনটা? এখানে তোমাদের বেশ কিছু অপশন দেওয়া হয়েছে। কোভ্যাক্সিন, 1 নম্বর অপশানে বলছে কোভ্যাক্সিন, 2 নম্বর অপশানে বলছে তোমাদের 2 নম্বর অপশান বলছে কোভিশিল্ড, 3 নম্বর বলছে স্পুটনিক, আর 4 নম্বর অপশান বলছে মডার্না। তাহলে দেখো, তোমরা যদি একটু কোশ্চেনটার সম্বন্ধে একটু আলোচনা করার চেষ্টা করো, তাহলে দেখো জানতে পারবে যে তোমাদের দেখো কোভ্যাক্সিন যেটা আছে, কোভ্যাক্সিন হচ্ছে যে তোমাদের মোটামুটি এর আগে কোভ্যাক্সিন হচ্ছে যে তোমাদের ডেভেলপ বাই ইন্ডিজিনিয়াস ইন ইন্ডিয়া বাই ভারত বায়োটেক এই কোভ্যাক্সিনটাকে ডেভেলপ করেছে এবং কোলাবোরেশন উইথ এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ আইসিএমআর অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি অর্থাৎ এনআইভি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে কোভ্যাক্সিন। এবার আমরা যদি বাকি অপশনগুলো দেখি, যেমন দেখো কোভিশিল্ড অপশন 2-তে আছে কোভিশিল্ড। কোভিশিল্ড কি বলছে? কোভিশিল্ড বলছে ডেভেলপ বাই অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যান্ড অ্যাস্ট্রাজেনিকা, ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া বাই সেরাম ইনস্টিটিউট। স্পুটনিক তুমি যদি দেখো, স্পুটনিক 5 এটা কিন্তু তোমাদের ডেভেলপ করেছিল রাশিয়া। তোমরা রাশিয়ার সম্বন্ধে জানো, রাশিয়া হচ্ছে আমাদের প্রথম 5 ইয়ার যে প্ল্যান আমরা ইকোনমিক্সে পড়ি, তো 5 ইয়ার প্ল্যানের কনসেপ্ট দিয়েছিল রাশিয়া। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। রাশিয়ার তোমার স্পেস এজেন্সির নাম হচ্ছে রসকসমস। রাশিয়া এখন ইউক্রেনের সাথে যুদ্ধতে ব্যস্ত রয়েছে, প্রায় 3 বছর হয়ে গেল রাশিয়া এখন যুদ্ধতে ব্যস্ত রয়েছে। তো রাশিয়া আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কান্ট্রি। রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল। তো এই স্পুটনিক 5 এটা রাশিয়া ডেভেলপ করেছিল এবং গোটা বিশ্বে প্রথম এই তোমার স্পুটনিক যে ভ্যাকসিনটা, সেটা হচ্ছে করোনার ফার্স্ট ভ্যাকসিন হচ্ছে স্পুটনিক। তোমরা জানো, নিউজে যারা দেখেছো তারা জানবে হয়তো যে স্পুটনিকটাকে রাশিয়ার যে আমাদের প্রেসিডেন্ট রয়েছে ভ্লাদিমির পুতিন, তার মেয়েকে প্রথম কিন্তু ইনজেক্ট করেছিল বা মেয়েকে দিয়ে দেখিয়েছিল যে দেখো আমি এই ভ্যাকসিনটা এতটাই সেফ বা সিকিওর যে তার মেয়েকে দিয়ে টেস্ট করেছিল। এবং 4 নম্বর অপশন পাবো আমরা মডার্না। মডার্না কিন্তু ডেভেলপ করেছিল ইউএসএ কিন্তু মডার্নাকে ডেভেলপ করেছিল। এই কটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে, যেটা কিন্তু আপকামিং আমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এরপর দেখুন দিয়েছে, জানতে চেয়েছে যে কাইনম্যাটিক্স অর্থাৎ কাইনম্যাটিক্স ডিলস উইথ কাইনম্যাটিক্স কি? কাইনম্যাটিক্স দেখো, কাইনম্যাটিক্স অপশনগুলো দেখো, মোশন অফ অ্যান অবজেক্ট, ম্যাটেরিয়াল প্রপার্টি অফ অ্যান অবজেক্ট, এলাস্টিক প্রপার্টি অফ অ্যান অবজেক্ট, অপশনাল প্রপার্টি অফ অ্যান অবজেক্ট। দেখো, কাইনম্যাটিক্স হলো ফিজিক্সের একটি শাখা, যেখানে কোনো বস্তুর গতি বা মোশনস নিয়ে কথা হয় বা আলোচনা করা হয়। কিন্তু গতি হচ্ছে না, গতি কেন হচ্ছে সেটা এখানে কিন্তু বিবেচনা করা যায় না, গতি কেন হচ্ছে না। অর্থাৎ পজিশন, ভেলোসিটি, বা তারপর হচ্ছে অ্যাক্সেলারেশন, মানে পজিশন বলতে অবস্থান, ভেলোসিটি মানে হচ্ছে বেগ, অ্যাক্সেলারেশন ত্বরণ, এইগুলোই কিন্তু কাইনেমেটিক্সের মূল বিষয়। এগুলোই কিন্তু আমাদের মেন নিয়ে চলতে হবে। এবার ওই অপশনগুলোর যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো এখানে কাইনেমেটিক্স সরাসরি বস্তুর গতি নিয়ে কিন্তু আলোচনা করে। আর যেমন ধরে নাও কোনো একটা গাড়ি কত গতিতে চলছে, তো এর ত্বরণ কি, তাই এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ,
অর্থাৎ মোশন অ্যান্ড অবজেক্ট, এটা আমরা বলতে পারবো। যেমন ধরো প্রপার্টি, যেমন অপশন টুতে দেখি ম্যাটেরিয়াল প্রপার্টি অফ অবজেক্টটাকে যদি আমরা দেখি, এটা কোনো বস্তু উপাদান তৈরি করে, যেমন ধরো যে লোহা, কাঠ ইত্যাদি বোঝায়। তো ফিজিক্সের, তোমার ম্যাটেরিয়াল সায়েন্সের বা প্রপার্টি অফ ম্যাটারের বিষয় নয় এটা কিন্তু। তারপর হচ্ছে এলাস্টিক প্রপার্টি অফ অ্যান অবজেক্ট, এটি বস্তু কতটা টানলে আবার আগের অবস্থায় ফিরে আসে, যেটা হুক ল বা ইলেকট্রিসিটি, এগুলো কিন্তু আলাদা টপিক, এটার সাথেও কিন্তু এলাস্টিক প্রপার্টি অফ অ্যান অবজেক্টের মধ্যে আসছে না। তারপর দেখো যে অপটিক্যাল প্রপার্টি অফ অ্যান অবজেক্ট আমরা যদি দেখি, অপটিক্যাল প্রপার্টি বলতে তোমার এটা লাইটের চ্যাপ্টার একটা, মানে আলোর চ্যাপ্টার, যে আলো কিভাবে প্রতিফলিত হচ্ছে, কিভাবে প্রতিসরিত হচ্ছে, এই বিষয়গুলোকে বোঝায় অপটিক্স এর চ্যাপ্টারের বিষয়। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা পাবো সেটা হচ্ছে তোমার কি পেয়ে যাব, মোশনস অফ অ্যান অবজেক্ট। মোশনস অবজেক্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কাইনেমেটিক্স উইথাউট ফোর্স হয়, যেমন ডাইনামেটিক্স যেটা মোশন উইথ ফোর্স হয়। তো এইখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু হয়। বলছে দ্য গ্যাস হুইচ ইজ ইউজ টু মেক ক্লোরোফর্ম ইজ, মানে ক্লোরোফর্ম দ্য গ্যাস হুইচ ইজ ইউজড, মানে বলছে কোন গ্যাস ইউজ করা হয় ক্লোরোফর্মের জন্য, ক্লোরোফর্ম তৈরি করার জন্য কোন গ্যাস কিন্তু আমাদের ইউজ হয়। দেখো এখানে প্রথম তোমাকে যেটা বুঝতে হবে যে ক্লোরোফর্ম কি। দেখো ক্লোরোফর্ম এর রাসায়নিক সংকেত যদি তুমি দেখো CH Cl3, CH Cl3, এবং এটি মূলত মিথেন, মানে CH4 তৈরি করে, মিথেন তৈরি করে। তো অপশন 4 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, মিথেন তৈরি করে, CH4 তৈরি করা হয়, যেখানে হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন বসানো হয়, হাইড্রোজেনের জায়গায় আমাদের ক্লোরিনকে বসানো হয়ে থাকে। পড়াশোনা করি তুমি দেখতে পাবে সাইনোগেন। সাইনোগেন হচ্ছে যেটা একটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এটি যেটা ক্লোরোফর্ম তৈরি করতে ব্যবহার করা হয় না, এর সংকেত হচ্ছে CN2। তারপর হচ্ছে র্যাডন, র্যাডনের সংকেত হচ্ছে RN, এটি একটি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস র্যাডন, এবং কোনো বিক্রিয়ায় সে অংশগ্রহণ নেয় না, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে প্রোপেন। প্রোপেন হচ্ছে তোমার এটি একটি হাইড্রোকার্বন হলেও এটি কার্বন তৈরির কিন্তু মূল উৎস নয়, ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক হয়ে যাবে মিথেন। মিথেন যার সংকেত হচ্ছে CH4, এবং মিথেনে ক্লোরিন যুক্ত করে ধাপে ধাপে কিন্তু ক্লোরিন তৈরি করে, বা ক্লোরোফর্ম তৈরি করে। এটি একটি ইন্ডাস্ট্রিয়াল মেথডে কিন্তু ব্যবহৃত হয় মিথেন। তো যেটার জন্য তোমাদের মনে রাখতে হবে এই জিনিসগুলো। কোশ্চেন তোমাদের ইতিহাস থেকে দেওয়া হয়েছে, পরবর্তী কোশ্চেন সেটা বলছে দ্য ফার্স্ট তীর্থঙ্করা ইন জৈনিজম বিলিভ টু বি, যে প্রথম তীর্থঙ্কর যিনি ছিলেন তিনি জৈনিজমের, ইনি কিসে বিলিভ করতেন, এইটা হচ্ছে তোমাদের কোশ্চেন্স। তুমি অপশনগুলো দেখলে একটু দেখতে পাবে যে কি বলছে, অস্তানামি, তারপর হচ্ছে শম্ভুনাথ, তারপর হচ্ছে ঋষভনাথ, মহাবীরা। এই চারটের মধ্যে বলছে কোনটা জৈনিজমের যে ফার্স্ট তীর্থঙ্কর ছিল সে কিসের উপর বিলিভ করতো। এই কোশ্চেনটা আমি চাইবো একটু এক্সপ্লেন করতে, যাতে তোমাদের এই রিলেটেড কিছু বাকি না থাকে। দেখো জৈন ধর্ম তোমরা যদি দেখো যে জৈন ধর্মের বিষয়ে, তাহলে জৈন ধর্মের প্রথম প্রবর্তক বা তীর্থঙ্করা যাকে বলছো, ইনি ছিলেন ঋষভদেব, যার এমব্লেম ছিল কিন্তু বুল, যার এমব্লেম ছিল বুল। এবং 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, যাকে অ্যাকচুয়ালি প্রকৃত প্রবর্তক বলা হতো, যার এমব্লেম ছিল স্নেক। আর 24তম তীর্থঙ্কর অর্থাৎ ছিল বর্ধমান মহাবীর, যিনি প্রধান প্রবর্তক ছিলেন, যার এমব্লেম ছিল লায়ন। এবং তুমি মনে রাখবে যে জিন থেকে জৈন কথাটি উৎপত্তি হয়েছে। আচ্ছা এই কোশ্চেনটার উত্তরে করে নিই, তারপরে আমরা ডেসক্রিপশনে যাব। যে ফার্স্ট তীর্থঙ্করা, আমরা প্রথমেই বললাম ফার্স্ট তীর্থঙ্করা হচ্ছে ঋষভনাথ। ঋষভনাথ বা ঋষভদেব, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, ঋষভনাথ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এবার তোমাদের যেটা মহাবীর তো বললাম, মহাবীর হচ্ছে 24তম তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ, পার্শ্বনাথ এখানে অপশনে নেই। বেশ, আর মনে রাখবে জিন কথা থেকে জৈন কথাটির কিন্তু উৎপত্তি হয়েছে। এই যে জৈনিজমের জিন কথা থেকে কিন্তু জৈনিজম কথাটা উৎপত্তি হয়েছে। এবং জৈন ধর্মের অবতার বা মহাপুরুষকে কিন্তু তীর্থঙ্করা বলা হয়। যে এই যে তীর্থঙ্করা শব্দটা, এই তীর্থঙ্করা তাদের যে মহাপুরুষ বা যে আবতার,
অবতার সেইটা বলা হয়েছে। এবার তীর্থাঙ্করা শব্দের অর্থ মুক্তির পথদাতা, মানে যিনি মুক্তি করাবেন, যিনি এনলাইটমেন্ট করাবেন, যিনি জৈন ধর্মের অবতার বা গুরু। মহাবীরের জন্মের প্রায় 250 বছর আগে বারাণসীর এক রাজ পরিবারে কিন্তু এই পার্শ্বনাথের জন্ম হয়েছিল। তাহলে পার্শ্বনাথটা কে বললাম? পার্শ্বনাথ হচ্ছে অ্যাকচুয়ালি 23তম তীর্থঙ্কর, যিনি জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কিন্তু। মহাবীর, যেটা আমরা এই অপশন 4-এ পাচ্ছি মহাবীর, এই মহাবীরের তোমার পিতৃদত্তের নাম হচ্ছে বর্ধমান, যে ওর বাবা নাম দিয়েছিল বর্ধমান। এবং এর জন্ম কিন্তু বৈশালী জেলার কুন্দ গ্রামে এবং বর্তমানে মুজাফফর জেলার বসার গ্রামে। এবং তিনি জাতক নামক ক্ষত্রিয় জাতির লোক ছিলেন। মহাবীর কিন্তু ক্ষত্রিয় লোক ছিলেন। মা ছিলেন লিচ্ছবি রাজ্যের রাজা চেতকের ভগ্নী ত্রিশলা, স্ত্রী যশোদা এবং কন্যা প্রিয়দর্শনী। এবং এই মহাবীরের পিতা ছিলেন সিদ্ধার্থ এবং গুরু ছিলেন গোসল। গুরু কি নাম ছিল? তাহলে গোসল। এবং প্রথম শিষ্য ছিল জামিলি এবং জৈমালি বা জামাতা। ভদ্রবাহু রচিত কল্পসূত্র জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমি বারবার বলছি, ভদ্রবাহুর রচিত কল্পসূত্র কিন্তু জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ। তিনি 30 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং 42 বছর বয়সে কৈবল্য বা দিব্য জ্ঞান বা এনলাইটমেন্ট পান কিন্তু 42 বছর বয়সে, এবং 30 বছর বয়সে কিন্তু ঘর ত্যাগ করেছিলেন। জৈন ধর্মের প্রথম সম্মিলন তুমি যদি দেখো, জৈন ধর্মের 3টে ত্রিরত্ন রয়েছে। কি কি? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এগুলো হচ্ছে ত্রিরত্ন। আর জৈন ধর্মের যে সম্মিলন হয়েছিল, সম্মিলনগুলো মনে রাখতে হবে। প্রথম জৈন সম্মিলন 300 BC-তে হয়েছিল, যেটা হচ্ছে স্থূলভদ্রের নেতৃত্বে হয়েছিল, পাটলিপুত্র হয়েছিল। এবং এখানে দ্বাদশ অঙ্গ সিদ্ধান্ত লেখা বা প্রাকৃত ভাষায় অর্ধমাগধী ভাষায় লেখা হয়েছিল। দ্বিতীয় জৈন সম্মেলন হচ্ছে 500 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। দেবী ক্ষমা শ্রবণ এর নেতৃত্বে হয়েছিল, গুজরাতের বল্লভী বা বল্লভীতে হয়েছিল। এখানে শ্বেতাম্বর ও দিগম্বর দুটি ভাগে জৈনরা বিভক্ত হয়ে গেছিল। এবং শ্বেতাম্বর দিগম্বর কি, আমি এটা আগে যে বলছি তোমাদের। এবং এখানে তোমার স্থূলভদ্রর নেতৃত্বে শ্বেতাম্বর এবং পার্শ্বনাথ শ্বেতাম্বর ছিল। মহাবীর ছিল দিগম্বর, ভদ্রবাহু ছিল দিগম্বর। এই দুটো ভাগে কিন্তু ভাগ হয়ে গেছিল। এটা হয়েছিল 500 AD-তে। তাহলে শ্বেতাম্বর হচ্ছে শ্বেত বস্ত্র ধারণ করতো, আর দিগম্বররা কিন্তু পুরোপুরি উলঙ্গ থাকতো, মানে ওরা কোনো বস্ত্রই ধারণ করতো না। এই ছিল মোটামুটি জৈন ধর্মের। তোমার যেমন প্রাণী হত্যা নিষিদ্ধ ছিল, আর চাষ করার সময় নাঙল দিয়ে অনেক পোকা মারা যেত, যার জন্য কৃষকরা কিন্তু জৈন ধর্ম গ্রহণ করেনি, এবং বণিকরা জৈন ধর্ম পরবর্তীকালে গ্রহণ করে। এই ছিল মোটামুটি আমাদের জৈন ধর্ম সম্বন্ধে, যেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আবারও একটা কোশ্চেন ইতিহাস থেকে। এই কোশ্চেনটা জানতে চেয়েছে যে ইলাবরী বংশ, দ্য ইলাবরী ডাইনাস্টি ইজ ফেমাস ফর। দেখো, কোশ্চেনটা কিন্তু খুবই সহজ কোশ্চেন, এমন কিন্তু কঠিন কোশ্চেন নয়। কিন্তু এই কোশ্চেনটার মধ্যে একটু তোমাদেরকে ডেপথে যেতে হবে বা ইয়েতে যেতে হবে। ইলাবরী বংশ, দেখো ইলাবরী ডাইনাস্টি, যেটাকে আমরা দাস বংশ বলি বা স্লেভ ডাইনাস্টি বলি, সেটাকেই বলা হচ্ছে। তাহলে এখানে দেখো উত্তর কিন্তু খুব সহজ, স্লেভ ডাইনাস্টি। কিন্তু এখানে একটু আমি তোমাদের ডেসক্রিপশন করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইলাবরী বংশ বা দাস ডাইনাস্টি আমরা বিশেষ করে পরিচিত, যেটা 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। 1206 থেকে 1209 পর্যন্ত ছিল। এর প্রতিষ্ঠাতা ছিল কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক কিন্তু এর প্রতিষ্ঠাতা ছিল। এবং দেখো, যদি আমরা দেখি যে ইলাবরী ডাইনাস্টি মূলত যে দিল্লির সুলতানির প্রথম দিকের একটা শাসন ব্যবস্থা। এই রাজবংশটি বেশি পরিচিত ছিল স্লেভ ডাইনেস্টি নামে, কারণ এই বংশের শাসকেরা শুরুতে স্লেভ হিসাবে জীবনযাপন শুরু করে, মানে দাস হিসাবে জীবনযাপন শুরু করে। পরে ক্ষমতা আসেন। এরপরে এর প্রতিষ্ঠাতা হন কুতুবুদ্দিন আইবক, যিনি মোহাম্মদ ঘুরির কিন্তু দাস ছিলেন। এবং তার গুরুত্বপূর্ণ, তারপর ইলতুৎমিশ, তারপর রাজিয়া সুলতানা গুরুত্বপূর্ণ শাসক হিসেবে পরিচিত ছিল। এই রাজবংশ 1206 খ্রিস্টাব্দে শুরু হয় এবং দিল্লি সুলতানির ভিত্তি স্থাপন করে। ইলবাড়ি যে শব্দটা, এই শব্দটা এসছে তুর্কি বংশের নাম থেকে। তবে ইতিহাসে এটি বেশি পরিচিত স্লেভ ডাইনেস্টি হিসাবে। এই এই সময়ে প্রশাসনিক ব্যবস্থা, সামরিক শক্তি এবং শাসন কাঠামো শক্তিশালী করা হয়। বিশেষ করে ইলতুৎমিশ দিল্লিকে একটি স্থায়ী রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
এবং মুদ্রা প্রথা চালু করেন। এবং রাজিয়া সুলতানা ছিলেন ভারতের প্রথম মহিলা সুলতান, যা এই রাজবংশকে আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ করে দেয়। এই যে আমরা বলছি ইলবেরি ডাইনেস্টি, মানে এই বংশে অ্যাকচুয়ালি তোমরা তাহলে বুঝতে পারলে যে এখানে কুতুবুদ্দিন আইবক এই বংশের প্রতিষ্ঠাতা করেন। এবং যিনি ছিলেন মোহাম্মদ ঘুরির, মানে যে আরব আক্রমণ করে। এবার মোহাম্মদ ঘুরিকে বুঝতে হবে। মোহাম্মদ ঘুরি তোমার কে ছিলেন সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। মোহাম্মদ ঘুরি যখন ঘুরি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন, এবং তার প্রকৃত নাম ছিল মইজুদ্দিন মোহাম্মদ, এবং প্রথম ভারতে আক্রমণ করেন 1175 খ্রিস্টাব্দে। এবং তরাইনির যুদ্ধ হয় তোমার 1191 খ্রিস্টাব্দে। মানে প্রথমে কিন্তু ভারত আক্রমণ করে দেয় 1575 খ্রিস্টাব্দে, তখন কিন্তু জিততে পারেনি, তখন কিন্তু বারবার অ্যাটাক করছে, কিন্তু পরপর অ্যাটাক করে যাচ্ছে, ঠিক আছে। তো সেখানে জিততে পার বললাম মইজুদ্দিন মোহাম্মদ। তার মানে এই তরাইনের প্রথম যুদ্ধ করে কিন্তু 1191 খ্রিস্টাব্দে। তরাইনের যখন প্রথম যুদ্ধ করে না, তখনই কিন্তু তোমার ওর একটা চোখ কানা হয়ে গেছিল, এক চোখে কিন্তু তীর মেরে দিয়েছিল কে, পৃথ্বীরাজ চৌহান কিন্তু। এবং চৌহানরাজ পৃথ্বীরাজ। এবং তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ যেটা হয় 1192 খ্রিস্টাব্দে, যেখানে কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু জয়ী হয় এবং পৃথ্বীরাজ চৌহান কিন্তু নিহত হয়। এবং তারপরে হয় চাঁদওয়ারার যুদ্ধ, যেটা হয় 1194 খ্রিস্টাব্দে। কৌনজের গারওয়াল নরপতি চন্দ্রজয়কে পরাজিত করেন এবং নিহত করেন। ভারতে মুসলিম রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু অ্যাকচুয়ালি মোহাম্মদ ঘুরি। এবং তিনি কি করেন, এই পরপর 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 কিন্তু এইভাবে কিন্তু তোমার মানে জয়ী করতে হতে থাকেন। এবং তার যে একটা স্লেভ ছিল, তার যে একটা দাস ছিল, স্লেভ মানে দাস ছিল, মানে তার কাজকর্ম করতো, তাকেই বললো যে ভাই আমি দেখো ভারতের প্রতি আমার অত ইন্টারেস্টেড নেই, আমি আগে যে আরো শাসন করতে চাই, আরো রাজ্য জয় করতে চাই, তো আপাতত তুমি ভারতটাকে সামলাও। তো কুতুবুদ্দিন তার ছিল একজন দায়িত্ববান স্লেভ ছিল কিন্তু। তো সেই স্লেভকে কুতুবুদ্দিনকে কিন্তু ভারতের দায়িত্ব দিয়ে দিল। এবং 1206 খ্রিস্টাব্দে কি হয়, এই গুপ্ত আঘাতের মানে কি বলবো তোমার গুপ্ত আঘাত, মানে গুপ্ত আঘাত বলতে গেলে এক কথায় বলতে গেলে যে বিভিন্ন আমরা যে আজকের ডেটে দেখি না, ইন্টেলিজেন্স, বিভিন্ন জায়গায় ইন্টেলিজেন্স কাজ করছে, এবং তারা সেই ইন্টেলিজেন্সরা যে বিভিন্ন তোমার যেমন আমাদের কাজ করে, যেমন সিআইএ কাজ করে, যেমন মোসাদ কাজ করে, তারা কি করছে বিভিন্ন গুপ্তচর যেগুলোকে বলে, গুপ্তচরের হাতে কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু মারা যান। এবং মনে রাখবে এখান থেকে পৃথ্বীরাজের কিন্তু সভাকবি ছিল চাঁদ বড়াই, যে পৃথ্বীরাজ বসর রচয়িতা করে। এবং পৃথ্বীরাজকে মুসলমানরা বলতো রায় পিথুয়ারা। এবং হাসাম নিজামির লেখা ছিল তাজুল মাসি থেকে ঘুরির ভারত আক্রমণ সম্বন্ধে জানা যায়। এটা ছিল জানলাম আমরা মোহাম্মদ ঘুরি সম্বন্ধে আমরা ডিটেলস আমরা বুঝলাম। এবার আমরা একটু দিল্লির যে সুলতানি সাম্রাজ্য শাসন সেটা একটু দেখে নিই। দেখো, প্রথমত তোমাদের বুঝতে হবে যে ইলবারি বংশ বা দাস বংশ, তোমরা মনে রাখবে এটা রাজত্ব করেছিল 1206 থেকে, সরি এটা ভুল হলো লিখতে, 1206 থেকে তোমার হচ্ছে 1290 পর্যন্ত রাজত্ব করেছিল। এবং তারপরে খলজি ডাইনেস্টি আসে। খলজি ডাইনেস্টি এ তো আরো খতরনাক। খলজি ডাইনেস্টি 1290 থেকে 1320, 1320। তারপর আসছে তোমার সৈয়দ ডাইনেস্টি। সৈয়দ এখানে অপশনে নেই। সৈয়দ ডাইনেস্টি আছে তোমার 1320 হলো। বেশ, সৈয়দ ডাইনেস্টি হচ্ছে তোমার 1414 থেকে সরি ভুল হলো একটু, দাঁড়াও। খিলজি ডাইনেস্টি হলো। খিলজি ডাইনেস্টির পরে আছে তুগলক ডাইনেস্টি হচ্ছে 1320 থেকে, এই যে 1320 থেকে তোমার 1413। তোমার এই তুগলক ডাইনেস্টির পরে আছে সৈয়দ ডাইনেস্টি। 1414 থেকে 1451। তারপরে আছে লোদি ডাইনেস্টি হচ্ছে তোমার 1451 থেকে 1526। এই 1526-এর পর থেকে কিন্তু আবার মুঘল রাজ স্টার্ট হয়ে যায়। তখন এই ছিল পুরো আমাদের দিল্লির সুলতানি রাজত্বের কিন্তু পুরোপুরি একদম পুরো ছক। আরেকবার বলে দিচ্ছি, প্রথমে দাস বংশ, প্রথমে আক্রমণ করলো মোহাম্মদ ঘুরি এলো। মোহাম্মদ ঘুরির পরেই এলো তোমার তার স্লেভকে দায়িত্ব দিয়ে দিল, সেটা হচ্ছে ইলবেরি বংশ বা দাস বংশের পরে আসে খলজি বংশের পর তুগলক বংশ, তুগলকের পর সৈয়দের পর লোদির পরে আসে মুঘলরা। এই ছিল পুরো ইসলামিক হিস্ট্রি বা ভারতে যে মুসলিমরা অ্যাটাক করেছিল বা মুসলিমরা এসেছিল তার পুরো ইয়ে।